যারা ক্লাস 11-এ পড়ছো, অর্থাৎ 2 নম্বর সেমিস্টারে এবারে পরীক্ষা দেবে, এই ভিডিওটি তাদের জন্য। ইংরেজি সিলেবাসে তোমাদের যে অনেক বড় একটা দিগদর্শন রয়েছে, সেইটাকে নিয়ে অনেক সময় তোমরা চিন্তিত হচ্ছ। নানান সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এত বড় সিলেবাস কী করে শেষ হবে বা পরীক্ষা কিভাবে দেয়া যাবে ইত্যাদি নিয়ে ভাবছো। এবারে তো আর এমসিকিউ পরীক্ষা দিলে হবে না, লিখতে হবে সেখানে। আমি বলবো তোমাদের এই ভাবনা চিন্তার সুবিধা যাতে হয়, অর্থাৎ ভাবনা থেকে তোমরা অনেকটা যাতে মুক্তি পেতে পারো, তার জন্য আমি কিন্তু পরিশ্রম করে চলেছি অনর্গল। তোমাদের এই ইংরেজি যে সিলেবাস রয়েছে বা পাঠ্যগুলো রয়েছে, অলরেডি আমার চ্যানেলে দেখবে 2টো ভিডিও আমার দেয়া রয়েছে, অর্থাৎ 2টো পাঠ্যের উপর ভিডিও। সেখানে একাধিক এপিসোড হতে পারে একটা পাঠ্যের উপর, কারণ তোমাদের পাঠ্যগুলো অনেক বড়। সেই ক্ষেত্রে আমি বাংলার মানেটা তোমাদের কাছে একেবারে যা যা প্রশ্ন হওয়া উচিত সেই অনুযায়ী বলে যাচ্ছি। তোমরা সেটাকে মন দিয়ে শুনতে পারো, শুনলে তোমরা অনেকটাই প্রশ্ন সম্পর্কে বুঝতে পারবে কি হওয়া উচিত। এছাড়াও তোমাদের যাতে করে অত্যন্ত কম প্রশ্নের উত্তর তৈরি করে গেলেও পরীক্ষার সময় কমন পাও, তার জন্য আমি একটা বন্দোবস্ত সবসময় রাখি। সেটা এখনও বা যদিও ভিডিওতে দিইনি, তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে সেটা দেব। অর্থাৎ এই এত বড় গল্প বা কবিতাগুলো থেকে অত্যন্ত কম প্রশ্ন উত্তর করে গেলেও তোমরা পরীক্ষার হলে লিখতে পারো, যাতে আমার সেই প্রচেষ্টা সবসময় রয়েছে। আমার জিনিসগুলো তৈরি করাও রয়েছে, তোমরা যদি চাও তোমাদেরকে আমি দিতে পারি। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার এই ভিডিওতে তোমরা দেখতে পাবে বা শুনতে পাবে ও হেনরি রচিত জিমি ভ্যালেন্টাইন নামক একটি গল্প। এই গল্পখানি এ রিট্রাইভড রিফরমেশন নামক গল্পখানির সংক্ষিপ্ত রূপ হলো জিমি ভ্যালেন্টাইন। 1909 খ্রিস্টাব্দে ও হেনরি তাঁর রোডস অফ ডেস্টিনি নামক গল্প সংকলনে এই গল্পখানিকে স্থান দিয়েছিলেন। আমি এখন আসবো গল্পের বাংলা বিবরণ বলার জন্য, অর্থাৎ বাংলায় তোমাদের কাছে গল্পটি বোধগম্যতা করাবো বা তোমাদেরকে বোঝাবো। তারপরে আসবো অন্য অন্য প্রশ্নের কথায়। প্রথমেই শোনো, এখন আমাদের নায়ক, এই গল্পের নায়ক যে বা প্রধান যে পুরুষ চরিত্র, সে রয়েছে জেলে। জেলে যে জুতো সারানোর জায়গাটি রয়েছে বা কারখানাটি রয়েছে, সেইখানে সে একটি জুতোর উপরের দিকটা সেলাই করছিল। হঠাৎ করে তাকে সে গার্ড ডেকে নিয়ে গেল জেলখানার সামনের অফিসে। সেইখানে কারাধ্যক্ষ ছিলেন উপস্থিত। তিনি একখানি পত্র বা কাগজ তুলে দিলেন জিমির হাতে, যেইটি সেই দিনকেই সকালে সেই দেশের রাষ্ট্রপতি সই করে দিয়েছিল। এটি আসলে একটি ক্ষমা প্রদর্শন পত্র, অর্থাৎ অনেক সময় জেলে বন্দীদেরকে ক্ষমার মধ্যে দিয়ে মুক্তি দেওয়া হয়। জিমি 4 বছরের সাজায় জেলে বন্দী হয়েছে। 10 মাস হয়ে গেল সে জেলে বন্দী রয়েছে। তার নিজের ইচ্ছে ছিল বা নিজের দৃঢ় বিশ্বাস ছিল 3 মাসের বেশি তাকে কেউ জেলের মধ্যে রাখতে পারবে না, কারণ বাইরের জগতে তার যা বড় বড় বন্ধু আছে, কেউ জিমির চুলের মুঠি ধরে তাকে আটকে রাখবে এটা সম্ভব নয়। তো জিমিকে আজকে সেইটা দেওয়ার পর, সেই পত্রখানি দেওয়ার পর কারাধ্যক্ষ তাকে বললেন, জিমি ভ্যালেন্টাইন, তুমি আর এই ধরনের অপরাধ করো না, জীবনটাকে সুন্দরভাবে কাটাবার চেষ্টা করো। জিমি শুনে অবাক হয়ে গেছে, কি ধরনের কাণ্ড বা কী করেছি আমি? না, স্প্রিংফিল্ডের সিন্দুক ভাঙার ঘটনাটি। এতে জিমি উত্তর দিয়েছে যে সে কখনো স্প্রিংফিল্ডে যায়নি। অর্থাৎ স্প্রিংফিল্ড নামক একটা স্থান, সেইখানে সিন্দুক ভেঙে জিমি নাকি চুরি করেছে, এমন অপরাধে তাকে অপরাধী করে জেলে বন্দি করা হয়েছিল। কারাধ্যক্ষ তার জীবনে সংশোধন আনার জন্য তাকে 2টি ভালো উপমা
বা ভালো উপদেশ দিয়েছে, কিন্তু জিমি এমন আবভাব দেখিয়েছে যে স্প্রিংফিল্ড কোথায় সে জানেই না, সেখানে সে কোনোদিন যায়নি, আর কোনো সিন্দুক ভাঙার ঘটনার সঙ্গেও সে যুক্ত নয়। যাই হোক, কারাধ্যক্ষ তবু তার কথায় হেসেছেন এবং তাকে অর্থাৎ ক্রোনিন বলে একজন গার্ডকে ডেকে পাঠিয়েছেন জিমিকে নিয়ে যাওয়ার জন্য, কারণ আগামীকাল সকাল 7টায় জিমির মুক্তি হবে। যথাসময়ে জিমিকে 7:15 অর্থাৎ 7:15 সময় তার পোশাক আশাক পরিয়ে তাকে নিয়ে আসা হয়েছে পুনরায় সেই অফিসে। তাকে দেওয়া হয়েছিল একটি স্যুট প্যান্ট এবং একজোড়া ক্যাচক্যাচে জুতো। আর কারাধ্যক্ষ যখন তাকে শেষ বিদায় জানান তখন তাকে দিয়েছিলেন একটি চুরুট, $5 একটি নোট এবং একটি ট্রেনের টিকিট। আসলে সেই দেশের বন্দোবস্ততে যারা জেলবন্দি থাকে অর্থাৎ কয়েদিরা, সেখান থেকে বেরোনোর পর যাতে একেবারে অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য এই অল্প অর্থ তাকে দেওয়া হয়। তাছাড়াও এই অল্প অর্থের বিনিময়ে যদি সে তার জীবনটাকে সংশোধন করতে পারে, সে নতুন কিছু পথ অবলম্বন করতে পারে, সেই জন্যই এরকম উৎসাহমূলক কর্মসাধন সেই দেশে হয়। জিমি সেখান থেকে বেরোয় এবং সেখানে পাখির গান, সূর্যের আলো, প্রাকৃতিক যে দৃশ্য সেদিকে তার কোনো খেয়াল থাকে না। সে সোজা গিয়ে একটি রেস্তোরাঁয় ওঠে, সেখানে গিয়ে সাদা মদের সাথে ঝলসানো মাংস খায় এবং শেষে একটি দামি চুরুট ধরায়, যে চুরুটটি কারাধ্যক্ষের দেয়া চুরুটের থেকেও উচ্চ মানের। এরপর সে সেখান থেকে বেরিয়ে রেল স্টেশনে যায়, যেখানে একজন ভিখারির টুপির মধ্যে সে 4 আনা পয়সা বা সিকি পয়সা একটা ছুঁড়ে দেয়। তারপরে সে ট্রেনে চেপে বসে, প্রায় 3 ঘন্টা তাকে ট্রেন জার্নি করতে হয়। এরপরে সে গিয়ে পৌঁছয় মাইক ডোলানের কফিখানায়। জিমি যখন জেলে বন্দি ছিল তখন তার কয়েদি নাম্বার ছিল 9762। জিমি এখন মাইকের কাছে উপস্থিত হওয়ায় মাইক তাকে জানায় যে সে দুঃখিত। সে অনেক চেষ্টা করেছিল জিমিকে এর আগেই ছাড়িয়ে আনবার, কিন্তু নানান প্রতিবন্ধকতা তাকে সেই কাজ করতে দেয়নি। এই কথা বলার পর জিমি তার সঙ্গে একটি চাবি চায়। চাবিটি নিয়ে পিছনের দিকের একটি দরজা খুলে সে ভিতরে প্রবেশ করে। জিমি তার নিজের ঘরে যায়। সেখানে যে সমস্ত জিনিস সে ফেলে রেখে গেছিল ঠিক তেমনিভাবেই রয়েছে। এখনও তার মেঝের মধ্যে পড়ে রয়েছে বেন প্রাইসের জামার সেই কলার বাটন, যেটা জিমিকে ধরবার সময় ধস্তাধস্তিতে ছিঁড়ে পড়ে গেছিল। জিমি একটি দেওয়ালে লাগানো বিছানাকে টেনে তার পিছনে থাকা একটি আলমারিকে খোলে, সেখান থেকে একটি বাক্স বের করে নেয়। সেই ব্রিফকেসটির মধ্যে জিমির অনেকগুলি মনের মতো তৈরি করা অস্ত্র ছিল, যে অস্ত্র দিয়ে সে সাধারণত সিন্দুক ভাঙার কাজ করে। তার মধ্যে তুরপুন, তার মধ্যে শাবল, তার মধ্যে সাঁড়াশি ইত্যাদি ইত্যাদি যন্ত্রপাতিগুলো ছিল। তোমরা এই যন্ত্রগুলোর নাম ইংরেজিতে মুখস্থ করবে, কারণ এগুলো থেকে একটা প্রশ্ন আসতে পারে 2 নম্বরে। তো সেইগুলোকে সে ধুলো পরিষ্কার করে সেই ব্রিফকেসে আবার এঁটে নিয়ে সেগুলোকে অত্যন্ত শক্ত লোহা দিয়ে সে নিজে তৈরি করিয়েছে এবং তার জন্য সে একটা ভালো মতো অর্থ ব্যয় করেছে। তারপরে সেখান থেকে সে নিচে নেমে আসে তখন সেই পুরানো পোশাক পরিবর্তন করে একেবারে ওয়েল ড্রেস হয়ে নেমে এসেছে। এটা দেখে মাইক তাকে জিজ্ঞাসা করেছে সে কি নতুন আবার কোনো কাজে যোগ দিয়েছে কি না। তখন জিমি তাকে জানিয়েছিল নিউ ইয়র্কের অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কুট অ্যান্ড ফ্রাজেলড হুইট কোম্পানির প্রতিনিধিত্ব করছে সে। এটা শুনে মাইক অত্যন্ত খুশি হয়েছে। সেখান থেকে $15 চুরি হয়। এরপর জেফারসন শহরে একটি ব্যাংকের সিন্দুক ভেঙে $5000 সেখান থেকে হাতায়। এই সব ঘটনার পর বেন প্রাইসের কাছে খবরটি গিয়ে পৌঁছয় এবং সে প্রত্যেকটা এই ঘটনার নিখুঁত পরিচর্যা করে বা পর্যালোচনা করে দেখেছে যে এটি অবশ্যই জিমি ভ্যালেন্টাইনেরই করা, কারণ প্রত্যেকটা কাজের মধ্যে একটা মিল আছে
এবং সে এত সুন্দর করে এত দামি সিন্দুককে ভাঙতে পারে যে যেন মনে হয় সেগুলি মাখনকে ছুরি দিয়ে কাটা হয়েছে। আর জিমি কখনোই বড় বড় তালাতেও একটার বেশি দুটো ফুটো করে না। জিমি কখনো কোনো সঙ্গী সাথী নিয়ে যায় না। জিমি কখনো কোনো কাজে দেরি করে না, অত্যন্ত দ্রুত সামলে ফেলে। ফলে বেন প্রাইসের পক্ষে তাকে হাতে নাতে ধরা খুব মুশকিল। তবুও তাকে উঠে পড়ে লাগতে হলো এবং জিমিকে ধরবার প্রচেষ্টাটা প্রকাশ পেল বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা। তাতে করে জনগণ একটু স্বস্তি হলো। এরপরে জিমি সেইখান থেকে পাড়ি দেয় এলমোরে। এলমোরে আসার পর সে একটি সুন্দরী কন্যাকে দেখতে পেয়েছে এবং তার অনুসরণে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করেছে। এই সুন্দরী কন্যাও যে একেবারে জিমিকে দেখেনি তা নয়, এবং সামনাসামনি একটা সময় এই কন্যাটি তাকে দেখে লজ্জায় মুখ তার লাল হয়ে যায়। এবং জিমির মতো স্টাইলিস্ট ছেলে সে তাদের শহরে এতদিন পর্যন্ত দেখেনি। জিমি এরপর অনুসন্ধানের জন্য ব্যাংকের সিঁড়িতে থাকা একটি ছেলের সঙ্গে পরিচয় করে এবং সেই ছেলেটি পয়সা ঘুষ দিয়ে জিমি তার কাছ থেকে জানতে চায় যে আসলে লিটল রকে যাবে ঠিক করে। জিমি অবশ্য এই যে নূতন শহরে এসেছে, জেফারসন শহরে আসার পরই সে নতুন একটা নাম নিয়েছে। সে নামটা হলো র্যালফ ডি স্পেন্সার। তাকে কিন্তু আর জিমি বলে কেউ চেনে না, তার নূতন নাম হয়েছে র্যালফ ডি স্পেন্সার। জিমি এরপরে তার শ্বশুরমশাই অর্থাৎ মিস্টার অ্যাডামের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের একটি উদ্বোধনী অনুষ্ঠানে সেইখানে একটি সিন্দুক, নূতন সিন্দুক আনা হয়েছে। সেই সিন্দুক সে দেখে এবং আরও যত নিমন্ত্রিত ছিল সকলকেই প্রায় অ্যাডাম আনন্দের সঙ্গে খুশির সঙ্গে সেই সিন্দুক দেখাতে শুরু করে। এই ব্যাংকের মধ্যে কিন্তু বেন প্রাইস এসে উপস্থিত হয়েছে এবং সে দূরে একটি রেলিংয়ের আড়াল থেকে লক্ষ্য রাখছিল জিমির অ্যাক্টিভিটি। এখানে জিমি কিন্তু কোনো রকমভাবে উৎসাহী নয়, কারণ জিমি তার বন্ধু সেন্ট লুইতে থাকা তার বন্ধুকে সে অলরেডি খবর পাঠিয়েছে যে তার এই যন্ত্রপাতিগুলো সে চিরকালের জন্য দিয়ে দেবে, আর কোনোদিনও সে এমন চুরির কাজ করবে না, কারণ সে একটা নতুন জীবনে পদার্পণ করছে এবং নূতনভাবে একটা জীবনের সঙ্গীকে জড়িয়েছে ইত্যাদি। ফলবশত সেদিনকে জিমি এই যন্ত্রের বাক্সটা নিজের সঙ্গেই রেখেছিল এবং সেটিকে একধারে রেখে সে যখন এই অনুষ্ঠানে ঘোরাঘুরি করছিল, দেখা গেল যে ওই যে নূতন সিন্দুকটা ওর কিছু বৈশিষ্ট্য ছিল এটাকে ঘড়ির সঙ্গে সময়ের অ্যাডজাস্টমেন্টে লক করা যায় এবং তার যে হাতল রয়েছে তা খুব মজবুত। তার তিনখানা লোহার দণ্ড দিয়ে যে ভিতরে লক সিস্টেম রয়েছে সেটাকেও ভাঙা খুব দুষ্কর। এইভাবে একটা পাকাপুক্ত ব্যবস্থা ব্যাংকের মধ্যে করা হয়েছে যাতে করে আগামী দিনে চোরেরা না কোনো রকমভাবে হানা দিতে পারে। কিন্তু এই সময় অ্যানাবেল অ্যাডামের যে বড় বোন ছিল তার দুটি কন্যা সন্তান ছিল। একজনের নাম ছিল মেয়ের বয়স ছিল 9 বৎসর, আর একজনের নাম ছিল আগাথার বয়স ছিল 5 বছর। এই মেয়ে এবং আগাথা উভয়ে খেলা করতে করতে মেয়ে আগাথাকে সেই সিন্দুকের মধ্যে ভরে দরজাটি বন্ধ করে দেয় এবং সে যেহেতু ইতিপূর্বেই সিন্দুকটি কিভাবে আটকাতে হয় ইত্যাদি ঘটনাটি দেখেছে, তাই তার পক্ষে এটা খুব একটা অসুবিধা হয় না। কিন্তু এই সময়ে ভিতরে থাকা আগাথা প্রচণ্ড চিৎকার করতে থাকে আর বাইরে থেকে সকলেই খোলবার জন্য ব্যস্ত হয়ে ওঠে। আগাথার মা তো প্রাণ ভরে সেই দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু ওই মজবুত সিন্দুককে ওইভাবে তো খোলা সম্ভব নয়। তখন অ্যানাবেল অ্যাডাম তার সেই প্রেমিক বন্ধু অর্থাৎ জিমির কাছে গিয়ে হাজির হয় এবং তাকে জানিয়েছিল যে স্পেন্সার তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু করতে পারো না। অ্যানাবেল কিন্তু জানতো না যে এই স্পেন্সার একজন প্রকৃতপক্ষে সিন্দুক ভাঙা চোর। সে কিন্তু স্বাভাবিকভাবে একটা পুরুষের পৌরুষত্ব অনুযায়ী তাকে আহ্বান করেছে, আর এটা করার পরেই জিমি আর নিজেকে ধরে রাখতে পারেনি। সেখানে কারা উপস্থিত রয়েছে সেটাকেও সে স্মরণে রাখেনি। তৎক্ষণাৎ সে তার গায়ের কোট খুলে ফেলে দিয়ে
এবং জামার হাতাগুলোকে গুড়িয়ে নিয়ে তার সেই বাক্সটি নিয়ে আসতে যায়, যে বাক্সটি অলরেডি এর আগেই অ্যাডাম একবার চাগাবার চেষ্টা করেছিল, কিন্তু সেটা অত্যন্ত ভারী বলে তাকে জানিয়েছিল। তো সেই বাক্স নিয়ে এসে সেখান থেকে যন্ত্রপাতি বের করে 10 মিনিটের মধ্যে জিমি এই সিন্ধুকের দরজা খুলতে সক্ষমপর হয়। ফলে সেখান থেকে আগাথাকে বের করা যায়, যদিও বা সে প্রচণ্ড অসুস্থ অবস্থায় সেখানে পড়েছিল, কিন্তু যদি হয়তো আর কিছুক্ষণ থাকতো তাহলে আগাথা প্রাণে মারা যেতে পারত। এখান থেকে আগাথাকে উদ্ধার করার পর যখন তার মা তাকে কোলে নিয়ে নানান রকমভাবে শুশ্রূষা করার চেষ্টা করছে, তখন জিমি নিজের পথ ধরে আস্তে আস্তে এগিয়ে যায়, কিন্তু ব্যাংক থেকে বেরোবার মুখে তাকে পথ অবরোধ করে বেন প্রাইস। জিমি তখন জানায় যে আপনি এখানেও এসে গেছেন, ভালো হয়েছে, তবে চলুন। কিন্তু বেন প্রাইস সকলকে অবাক করে দিয়ে একটি কথা বলেছে এমন যে সকলেই হতচকিত হয়েছে, বিশেষ করে জিমি একেবারেই মানতে পারেনি বা বিশ্বাস করতে পারেনি। কে আপনি? আপনাকে তো আমি চিনি না। অর্থাৎ জিমিকে না চেনার বা জিমিকে অস্বীকার করে গেছে বেন প্রাইস, সে যেন তাকে কোনো দিন দেখেনি ইত্যাদি। এখান থেকে একটা বড় গোয়েন্দার অনেক বড় সম্মানের জায়গা পাবার রাস্তা ছিল জিমির মতো একজন অপরাধীকে গ্রেপ্তার করতে পারলে। তৎসত্ত্বেও তিনি সেই লোভকে সংবরণ করে জিমির এত বড় একটা মহৎ কাজ বা একটা মানুষ বাঁচানোর এরকম একটা পদ্ধতি বা তার এই প্রতিক্রিয়া দেখে হয়তোবা তিনি জিমিকে চিনতে পারলেন না, বা একজন মানুষ যখন ভালো হওয়ার চেষ্টার পথে এগিয়ে যাচ্ছে তাকে একটু সাহায্য করবার জন্য তিনি এই পদ্ধতি অবলম্বন করলেন। এখানেই আমাদের গল্পটা শেষ হয়েছে। অজস্র প্রশ্ন এই গল্পের মধ্যে থেকে ছোট ছোট প্রশ্ন হতে পারে, অজস্র, আমি তো মনে করি অনেকগুলো ছোট ছোট প্রশ্ন হতে পারে। তবে এত ছোট প্রশ্ন হয়তো তোমরা করতে পারবে, কিন্তু বড় প্রশ্ন তো অধিক পরিমাণ করা সম্ভব নয়। যদি তোমরা চাও, যদি তোমরা কমেন্ট করো, যদি তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি আবারও বলছি তোমাদেরকে আমি অত্যন্ত কম প্রশ্নের উত্তর দিয়ে যাতে করে এই পাঠ্য থেকে তোমরা সুন্দর করে পরীক্ষার হলে লিখতে পারো, তার জন্য তোমাদের সহায়তা করতে পারি। তবে তোমাদেরকে এগিয়ে আসার প্রয়োজন বা তোমাদেরকে এটা জানানোর আমাকে যা দরকার। তো আগামী ভিডিও তোমাদের জন্য আবার আসছে নতুন, তোমরা অপেক্ষায় থাকো। এই বলে এই ভিডিও শেষ করলাম।